সাবেক আইজিপি বেনজিরকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ। বাংলাদেশি হিসেবে টিউলিপের বিচার হবে বলছে দুদক। নিলামে উঠছে এস আলমের চিনি কল সহ 11 একর সম্পত্তি। টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি, প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে ভিন্ন মত। ঢাকা কলেজের সঙ্গে সংঘর্ষের পর সিটি কলেজ 2 দিনের জন্য বন্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে: ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে সেনাবাহিনী, ঢাকার 54 ওয়ার্ডে বিনামূল্যে পরীক্ষার সুযোগ। আওয়ামী সরকার আমলের বহুল আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া এনামুল হক সাগর বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছে। আদালতের নির্দেশনায় রাষ্ট্রপক্ষ অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি শাখা ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে থাকে। বেনজির সহ 12 জনের বিরুদ্ধে এই আবেদন করা হয়েছিল। বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতি সহ নানা অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে আছেন বেনজির আহমেদ। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজির। তার আগে 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র্যাবের মহাপরিচালক। বাংলাদেশের কোনো সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে রেড নোটিশ জারির ঘটনা এই প্রথম। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুদক। সংস্থাটি বলছে, টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবেই বিচারের মুখোমুখি করা হবে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বেরিয়ে আসে হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয় একাধিক মামলা। সংবাদ সম্মেলনে দুদক জানায়, এসব মামলার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। এদিকে রাজশাহী সিটির সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহিন আক্তার ও মেয়ে আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শাহিন আক্তার, তার স্বামী AHM খায়রুজ্জামান লিটন, আনিকা ফারিহা জামান অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। গণহত্যা ও গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দেয়া সম্মানসূচক আইন ডিগ্রি বাতিলের বিষয়ে পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি। দেশটির গণমাধ্যম দ্য ক্যানবেরা টাইমস জানিয়েছে, ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি। এমন কোনো নজিরও এখন পর্যন্ত নেই তাদের। তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে এই ধরনের সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় কাজ করছে। পর্যালোচনা শেষে হাসিনার ডিগ্রি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানসূচক কমিটি 1999 সালে শেখ হাসিনাকে ডক্টরেট অফ ল ডিগ্রি দেয়।
সম্পদ নিলাম করে এস আলম গ্রুপের কাছ থেকে কত টাকা আদায় করা সম্ভব? গ্রুপটির যে পরিমাণ সম্পদ জামানত রয়েছে, ঋণ নিয়েছে তার বহুগুণ বেশি। তবুও বিতর্কিত এস আলম গ্রুপের কাছ থেকে 9,948 কোটি টাকা পাওনা আদায় এবার চিনি কল সহ প্রায় 11 একর সম্পত্তি নিলাম ডেকেছে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ কর্পোরেট শাখা। বিস্তারিত সাদিয়া লাবনী রিপোর্টে। ঋণের নামে লুটপাট করে ইসলামী ব্যাংককে ফোকলা বানিয়ে ফেলেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বিপুল অর্থ বের করে পাচার করায় ব্যাংকগুলো ঋণ আদায় করতে পারছে না। পাওনা আদায়ে এস আলম গ্রুপের কারখানা, গুদাম সহ প্রায় 11 একর সম্পত্তি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকিং সেক্টরে স্পেশালি আমরা যদি দেখি 2012 পরে যে অরাজকতা, এবং আমরা দেখেছি যে ইসলামী ব্যাংক বা সোশ্যাল ইসলামী ব্যাংকের মতো ব্যাংকগুলি টেক ওভার হয়েছে এবং বিভিন্ন ধরনের অরাজকতা যেটা ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখা গিয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগর মৌজায় অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন প্রায় 11 একর জমি, ফ্যাক্টরি ভবন ও গুদাম ঘর নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। প্রায় 9,948 কোটি 42 লাখ টাকার ঋণ আদায়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাসিনা সরকারের 15 বছরে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে অন্তত 17 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে এস আলম একাই করেছে অন্তত 10 বিলিয়ন বা 1,20,000 কোটি টাকা। ওভারঅল স্ক্রুটিনি যারা দায়িত্বে ছিল তাদের যদি দায়িত্ব প্রপারলি ডিসচার্জ করা হতো, তাহলে আমাদের যে ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে যেই ধরনের সর্ট অফ আমরা আজকে দেখছি যে ডিফল্টার এবং নন পারফর্মিং লোনের যেই হাই, সেটা বোধহয় এই স্টেজে আসতো না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এস আলম ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে কমপক্ষে 73,113 কোটি টাকা বের করে নিয়েছে। এর বিপরীতে জামানত দেয়া সম্পদের মূল্য খুবই কম। এই নিলামের মাধ্যমে ব্যাংকটি ঠিক কতটা ক্ষতি পুষিয়ে নিতে পারে সেটাই এখন প্রশ্ন। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আমরা এমন একটি সময় দেশ এবং জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছি যখন কেউ স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলার সাহস রাখত না, সাহস করত না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপি সব সময় রাজি আছে যে কোনো কাজ করতে। আমাদের 31 দফার মধ্যেও আমরা বলেছি যে এটি শেষ নয়, এর সাথে যদি এর ভেতরে যদি ভালো কিছু কেউ প্রস্তাবনা দেন, নিয়ে আসতে পারেন, অবশ্যই আমরা দেশ এবং জনগণের স্বার্থে সেটি গ্রহণ করব। একই ব্যক্তি টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি, তবে দুইবারের পর বিরতি দিয়ে আবারও সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা যেতে পারে বলে মত তাদের। একই সাথে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষার পক্ষে মতামত দিয়েছে দলটি। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্যে থেকে একজনকে প্রধান বিচারপতি পদে নিয়োগের বাধ্যবাধকতা রাখার বিষয়ে মত দিয়েছে বিএনপি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দল 5 সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 2 দফায় যুক্তি তর্ক শেষে মঙ্গলবার উভয় পক্ষের চেষ্টা ছিল ঐকমত্যে পৌঁছানোর। স্প্রেডশিট বাদ দিয়ে তাই আলোচনা হয় সংস্কার সংক্রান্ত নানা সুপারিশ ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। দিনভর বৈঠকে জনপ্রশাসন সংক্রান্ত 208টি সুপারিশে বিএনপি সমর্থন দেয় 187টিতে, সরাসরি আপত্তি জানায় 11টিতে, মতামত দেয় 5টিতে। এছাড়া দুদক ও নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারের বেশিরভাগ সুপারিশে একমত হয় 2 পক্ষ। অন্যান্য বিষয়ে দেখেন, রাষ্ট্রধর্ম, ভাষা, প্রতিকৃতি প্রদর্শন, নাগরিকত্ব, সংবিধানের এই যে 7 ক এবং খ বিলুপ্তি, এটা অলরেডি ভার্ডিক্টে আছে, 15th অ্যামেন্ডমেন্টের বিলুপ্ত হয়ে গেছে।
এগুলোর বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একমত। বিএনপির পক্ষ থেকে বেশি আপত্তি আসে সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশ নিয়ে। তারা রাষ্ট্র পরিচালনার মূলনীতির কিছু জায়গা মেনে নিলেও দেশের নাম পরিবর্তন, ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, সংসদের মেয়াদ 4 বছর করার বিরুদ্ধে অনড় অবস্থান জানায়। আর টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির কৌশলগত অবস্থান আছে। পরপর 2 বারের বেশি কেউ কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন করা যাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। সেই চর্চার মধ্য দিয়ে যদি জনগণ একটি দলকে যদি বারবার চায়, তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোভারেন অথরিটি হিসেবে। এছাড়া আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতির নিয়োগ চায় বিএনপি। অসাংবিধানিক ও আইনসিদ্ধ নয় এমন সিদ্ধান্ত না নিতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। প্রতি বছর প্রয়োজনীয় সংখ্যক সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য এখানে একটা বাধ্যবাধকতা আরোপ করা যায়। এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সাথে সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে 15টি দলের। মে মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করার কথা জানান কমিশনের ভাইস চেয়ারম্যান। আলোচনা এখন অব্যাহত আছে। এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারবো। ঐক্যমত্য কমিশনের মোট 691টি সুপারিশের মধ্যে 73টিতে আপত্তি বিএনপির। প্রায় 5 শতাধিক নিয়ে একমত দলটি, বাকিগুলো নিয়ে রয়েছে পর্যবেক্ষণ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এ নিয়ে গেল সপ্তাহে 3 বার সংঘর্ষে জড়ালো তারা। সংঘর্ষে 5 শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় সিটি কলেজ 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। সোহেল সামি রিপোর্ট। মঙ্গলবার দুপুরের দিকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 কলেজের শিক্ষার্থীরা। চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তখন পুলিশের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। বারবার চেষ্টা করছি 2 পক্ষের সাথে যেন ডিসপার্স হয়ে যায়, তারা যেন আর কোনো ঝামেলা না করে। তারপরেও মাঝে মাঝে তারা সংঘর্ষে জড়াইছে, আমরা মাঝখানে অবস্থান নিয়েছি। ঢাকা কলেজও আমাদের সম্পদ, আইডিয়াল কলেজও আমাদের সম্পদ, সিটি কলেজও আমাদের সম্পদ। আমরা সব সময় বলি তোমরা ছাত্ররা ভাই ভাই, তোমরা গন্ডগোলে লিপ্ত হবে না। সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছেন 2 কলেজের শিক্ষার্থীরা। সিটি কলেজের পোলাপান হঠাৎ লাঠি সুটা ইটপাটকেল নিয়ে আমাদের ঢাকা কলেজের ক্যাম্পাসে পুরো ঢুকে গেছে। তারপরেও সিটি কলেজের কোনো প্রশাসনকে আমরা দেখলাম না যে এখানে এসে আমাদের সাথে কোনো নেগোসিয়েশন করতে। একটা ছেলেকে হয়তো মারছে, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে 3 তারাতে। স্যারের কথা কারা করতেছে? ঢাকা কলেজের স্টুডেন্টরা, এই যে 26 বছরের স্টুডেন্টরা। সংঘর্ষের ঘটনায় সিটি কলেজ 2 দিনের ছুটি ঘোষণা করেছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদি উল্লেখিত 6 দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হয় কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ্য করা যায়, তাহলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন আরও বেগবান করতে বাধ্য হবে। বিশ্বকে এক নিরন্তর ও সমতাভিত্তিক ভবিষ্যতের পথ তৈরি করতে সম্মিলিতভাবে 5টি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার কাতারের দোহাতে আর্টনা সামিটে রাখা বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পাশাপাশি সাইডলাইনে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা ও ব্যবসায়ীদের সাথেও করেছেন একাধিক বৈঠক। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। আর্থনা সম্মেলনে যোগ দিতে ভোরে কাতার পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানানো হয়। প্রেস সচিব জানান, সকালে সম্মেলন শুরু হওয়ার আগেই সাইডলাইনে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সামিটের সাইডলাইনে ওইখানে উনি কাতারি যারা ডেভেলপমেন্ট, যারা সিনিয়র অফিসিয়াল আছেন, মিনিস্টার আছেন, কাতারের টপ
ডিগনিটারি যারা আছেন তাদের সাথে কথা হচ্ছে এবং বিদেশে থেকে অনেকে আসছেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বিশ্বকে 5 উদ্যোগের আহ্বান জানান। ওপেনিং সেশনে মূলত বক্তব্য করেছেন 4 জন। কাতারের একজন মিনিস্টার, কাতারের যে আমিরের বোন শাইখা হিন্দ বিনত হামাদ আল থানি, উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল। উনি কথা বলেছেন, উনি কাতার ফাউন্ডেশনের প্রধান, তো উনি কথা বলছেন। আর বাইরের থেকে কথা বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস। এরপর ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবারের সাথে একটি সেশনে অংশ নিয়ে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বৈঠক করেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী নারী কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সাথে। বাংলাদেশ এবং কাতারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই মিটিংটা খুবই বড় একটা ভূমিকা পালন করবে। শাইখা মোজা আপনি জানেন কিনা, পুরো আরব ওয়ার্ল্ডে উনার চেয়ে পাওয়ারফুল ওমেন আর নাই। প্রেস সচিব আরও জানান, কাতার প্রতি 3 বছর পর পর বাংলাদেশ থেকে 725 জন সৈন্য নেবে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মশা নিধনে এবার মাঠে নামানো হচ্ছে সেনাবাহিনী। ঢাকা উত্তর সিটিতে ডেঙ্গু দমনে ওষুধ ছিটানো সহ সার্বিক কার্যক্রম তদারকি করবে এই বাহিনী। একই সাথে সব ওয়ার্ডে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণের ব্যবস্থা রাখছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আদিত্য মামুনের রিপোর্ট। বর্ষায় ডেঙ্গুর প্রাদুর্ভাবের আশঙ্কায় আগেভাগেই তৎপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মশা নিধনে করণীয় ঠিক করতে নগর ভবনে তাই এই জরুরি বৈঠক। কেন্দ্রীয়ভাবে আমরা যে সিদ্ধান্তগুলো নেই, আসন্ন বর্ষায় বাড়তে পারে মশার উপদ্রব। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাধ্যতামূলক বিশেষায়িত ডেঙ্গু ইউনিট রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। কর্পোরেশনের উদ্যোগে ঢাকা উত্তরের 54টি ওয়ার্ডে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থার কথা জানান প্রশাসক। প্রিপেয়ারনেসের জায়গায়, ট্রিটমেন্টের জায়গা থেকে হসপিটালগুলো আমরা রেডি থাকবো সবসময়। প্রতিটি হসপিটালে একটা ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট আমরা করাতে চাই। ডেঙ্গু টেস্টটা আমরা ফ্রি সিটি কর্পোরেশন থেকে ওয়ার্ড ভিত্তিক করাই, কোনো টাকা লাগে না। একই সাথে মশার প্রকোপ ঠেকাতে সেনাবাহিনীকে মাঠে নামানোর সিদ্ধান্তের কথাও জানান। মশা মারতে আমরা কামান দাগাচ্ছি, সেই কামান ঠিকমতো দাগানো হচ্ছে কিনা সেই জন্য আবার লোক নিয়োগ করছি, সেই লোক ঠিকমতো কাজ করছে কিনা সেই জন্য এখন আবার আর্মি নিয়োগ করছি। সো ইটস রিয়েলি আইরনি, বিকজ দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে চলে গিয়েছে। যে থার্ড পার্টি দিয়ে আমরা মশার ওষুধগুলো ছিটাতাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে দিয়ে আর এই কাজটি করাবো না। আমরা এবার আর্মিদেরকে দিয়ে, বিএমটিএফকে দিয়ে আমরা এই কাজটি করাবো। ডেঙ্গু সংক্রমণ রোধে 30 মের মধ্যে সব রাস্তার সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি। মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে শুরু করে একদম তুরাগ নদী পর্যন্ত পুরো জায়গাটি কনস্ট্রাকশন সাইট। মিরপুরের এক্সটেনশন জায়গাগুলোতে কনস্ট্রাকশন সাইট অনেক বেশি। আমরা অলরেডি ঘোষণা করেছি মে মাসের 30 তারিখের মধ্যে ইভেন চিপা চাপারও যত রিপেয়ারের কাজ আছে সেটা আমরা শেষ করে ফেলব। নাগরিক সচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানানো হয়। স্বাস্থ্য নিরাপত্তা বড় নিরাপত্তা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। যেটা নতুন করে তৈরি। এবার চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার এই মামলা হয়। আদালতে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত করে 8 মের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত। 3 এপ্রিল পরিমণির বিরুদ্ধে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। এর আগে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলাটি ঢাকার আদালতে বিচারাধীন। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে যায়নি, জায়গা বদল হয়, পুরনো নথি ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ রৌফ। নথি পুড়ে গেছে দুপুরে হাইকোর্টকে এমন তথ্য জানানোর বিষয়ে দ্বিমত পোষণ করে প্রেস কনফারেন্স করেন তিনি। এদিকে সাগর রুনির আইনজীবী শিশির মনির জানান, মামলার কিছু নথি গায়েব হয়েছে। রাষ্ট্রপক্ষ তদন্তের জন্য 9 মাস সময় চাইলে আদালত 6 মাস সময় মঞ্জুর করে 22 অক্টোবর দিন নির্ধারণ করেন হাইকোর্ট। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গত 5 আগস্টের পর সাগর রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করে পরিবার সহ দেশবাসী। গত বছরের 30 সেপ্টেম্বর সাগর রুনি হত্যা মামলার রহস্য উন্মোচনের জন্য টাস্কফোর্স গঠন করে দেয় হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়।
সেই 6 মাস শেষ হলে মঙ্গলবার তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন নিয়ে আসেন হাইকোর্টে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায়, ডিবি অফিসের পর র্যাব তদন্ত করেছে, বারবার জায়গা বদল হয়েছে এই মামলার তদন্তের। মামলার কাগজপত্র ছড়িয়ে আছে। হাইকোর্টের কাছে রাষ্ট্রপক্ষ আরও জানায়, বারবার সময় নিতে হবে দেখেই 9 মাসের সময় আবেদন করেন তিনি। একবার ডিবি, একবার র্যাব, তারপর এখন পিবিআইতে এসছে। সো এইটাতে এই পুরাতন মামলা, এই পুরানো, আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা, এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে। সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সাগররুনি হত্যা মামলা নথি পুড়ে গেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ভুল বলে মন্তব্য করেন তিনি। নথি আছে, কিন্তু পুরানা জিনিস, যেটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে পুরানা জিনিস, এভিডেন্স, একটা ছোড়া যদি, মার্ডারের একটা ছোড়াও যদি আপনি এখানে রেখে দেন এত 14 বছর পর, এটা তো জং ধরে। সাগররুনির আইনজীবী শিশির মনির বলেন, তদন্তে এই মামলার কিছু অগ্রগতি থাকলেও কিছু নথি পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, সিডি, ডিভিডি, কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসক্লোজ করতে পারিনি। 2012 সালের 11ই ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনিকে পশ্চিম রাজার বাজারে তাদের ভাড়া বাসায় হত্যা করা হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পুলিশের তরফ থেকে সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্তের কিছু নথি গায়েব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়, হতাশ ও ক্ষুব্ধ স্বজনেরা। আর অপরাধ বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা ঘটে থাকলে তার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। মামলার নথি হারানো নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, দ্রুত সেটি সমাধান করে মামলাটি নিষ্পত্তি করা উচিত বলেও মত তাদের। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি হত্যাকাণ্ডের পর 1 যুগেরও বেশি সময় পার হলেও এখনও বিচার কাজ সম্পন্ন হয়নি। বারবার বদল হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা, পিছিয়েছে চার্জশিট দাখিল। এরই মধ্যে এ হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে গেছে বলে বিভিন্ন মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, যদিও রাষ্ট্রপক্ষ বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে। তবে বাদীপক্ষের আইনজীবী বলেছেন, কিছু নথি গায়েব হয়েছে। এ ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ নিহতের পরিবারের সদস্যরা। সঠিক বিচার পাওয়া নিয়েও তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। নথি পুড়ে যাক, হারিয়ে যাক, বা পরবর্তীতে সেটা আছে বলা, এই যে বলার একটা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসলে আমরা খুবই হতাশ করে, এবং বিচারের যে ক্ষীণ পাওয়ার যে ক্ষীণ আশা, সেটিও আসলে এখন আর নেই। এদিকে বিশ্লেষকেরা বলছেন, ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা বা মামলার নথি হারানোও অপরাধের মধ্যে পড়ে। এমন কিছু ঘটলে তার দায় কর্তৃপক্ষের ওপর বর্তাবে। যারা আইন প্রয়োগ করবেন বা যারা তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করবেন, তারা যদি সময় ক্ষেপণ করেন, তাহলে সেটাও কিন্তু একটা অপরাধ। এই আইন শৃঙ্খলা বাহিনীর যারা তদন্তে ছিলেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে এই দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বারবার তদন্ত সংস্থা বদল করা ও চার্জশিট দাখিলে ব্যর্থ হয় বিভ্রান্তি বাড়ছে বলেও জানান তিনি। অহেতুক বা অপ্রয়োজনীয় বা আইন বহির্ভূত প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা যদি ঘূর্ণায়ন হতে থাকে, তাহলে এই পরিবার বা এই সাগররুনির সন্তান, সেই সন্তান তো আগে ছোট ছিল মেঘ, এখন মেঘ তো বড় হয়েছে, তাহলে এই সন্তানের কাছে রাষ্ট্রের কি জবাব থাকবে? সব ধরনের ধোঁয়াশা কাটাতে দ্রুত মামলাটির বিচার কাজ সম্পন্ন করাই মূল কাজ বলেও মত এই বিশ্লেষকের। এই হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে না হওয়া মানে এই ধরনের হত্যাকাণ্ড কিংবা এই ধরনের অপরাধগুলোর পুনরাবৃত্তির একটা সুযোগ তৈরি হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী শাসনামলে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধগুলোর বিচার করাই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গুমের শিকার ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে মতবিনিময় সভা। যোগ দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা প্রস্তাবিত অধ্যাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
কোনগুলোকে ওয়াইড স্প্রেড, কোনগুলোকে সিস্টেমেটিক। পরে আইন উপদেষ্টা বলেন, সরকার গুম খুন সহ শেখ হাসিনার আমলে মানবতা বিরোধী অপরাধগুলোর বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমাদের সরকারের যত অগ্রাধিকার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুম খুন, মানবতা বিরোধী অপরাধ। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসে যে নৃশংসতম ঘটনাগুলো ঘটেছে, যেটা আমরা কল্পনাও করতে পারি না আমাদের দেশে কোনো শাসক করতে পারে, সেটার বিচার নিশ্চিত করা এবং এই ধরনের শাসক হওয়ার সম্ভাবনা যাদের থাকে বা চিন্তা যাদের থাকে তাদের জন্য কাজটা ডিফিকাল্ট করে দেওয়া। প্রস্তাবিত অধ্যাদেশ নিয়ে আরও আলোচনা হবে বলেও জানান আইন উপদেষ্টা। লক্ষ্য করে দেখবেন, আমরা সমস্ত সংস্কার প্রক্রিয়াতে, যেটা 111 গভর্নমেন্ট করে নাই, আমরা এই সংস্কার প্রক্রিয়াতে সমস্ত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। অগ্রাধিকার ভিত্তিতে নাগরিক সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা। উত্তরা 6 নম্বরে উত্তর সিটির কার্যালয়ে গণশুনানিতে বর্ষা মৌসুমে এডিস মশা নিয়ন্ত্রণে প্রস্তুতির কথা জানান তারা। গণশুনানিতে বাসিন্দারা তাদের সমস্যা তুলে ধরেন, তার সমাধানের প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা। গেল 10 বছরে 50 দিনেরও কম সময়ে ঢাকার মানুষ নির্মল বায়ু সেবন করতে পেরেছে। জনবহুল এই নগরীতে প্রতি বছর গড়ে 10 দিনের মতো দুর্যোগপূর্ণ বায়ু সেবন করে মানুষ। এর ফলে ক্যান্সার ও ফুসফুস সংক্রমণের পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। সমস্যা উত্তরণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও বৃক্ষরোপণের উপর জোর দেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। মফিউর রহমানের রিপোর্ট। প্রায় সারা বছরই ঢাকার বাতাস থাকে দূষিত, দূষণের মাত্রাও অনেক বেশি। রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষ গেল 3114 দিন বা 9 বছরে মাত্র 31 দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন। এই সময়ে 853 দিনের বাতাস ছিল অস্বাস্থ্যকর, আর খুব অস্বাস্থ্যকর 635 দিন। দুর্যোগপূর্ণ বাতাস ছিল 93 দিন। বিশেষজ্ঞরা বলেন, ঢাকার মানুষ বছরে গড়ে 3 দিনের মতো নির্মল বায়ু সেবন করে, তাও আবার ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের বিনিময়ে, আর বছরে 10 দিন সেবন করে দুর্যোগপূর্ণ বাতাস। 9 বছরের ভিতরে ঢাকার মানুষ 50 দিনেরও কম সময় নির্মল বায়ু সেবন করার সুযোগ পেয়েছে মাত্র। অথচ সবচেয়ে দুর্যোগপূর্ণ বায়ু, যেটিকে হ্যাজার্ডিয়াস বায়ু বলা হয়, সেটি প্রায় 90 দিনের কাছাকাছি সময় হ্যাজার্ডিয়াস বায়ু সেবন করেছে। বছরে সবচেয়ে দূষিত বাতাস থাকে জানুয়ারি মাসে। সকালের বাতাস সবচেয়ে নির্মল মনে করলেও আসলে তখনই থাকে দিনের সবচেয়ে দূষিত বাতাস। এদিকে নভেম্বর থেকে এপ্রিল বা মৌসুমী বায়ু শুরুর আগ পর্যন্ত আন্তর্দেশীয় দূষণে দূষিত থাকে ঢাকা। খুবই ইন্টারেস্টিং বিষয় যে নির্মল বায়ু আমরা কোনো সময় শুষ্ক মৌসুমে পাই নাই বা স্বাভাবিক অবস্থায় পাই নাই। এটি সাধারণত দেখা যায় যে বর্ষার বৃষ্টিপাতের কারণে হয়ে থাকে। ক্রমাগত এই দূষিত বায়ু গ্রহণের ফলে নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ, এমনকি বাড়ছে ক্যান্সার ঝুঁকিও। পার্টিকেলস ম্যাটার যেটা যদি খুব ছোট হয়, ইভেন লেস দ্যান 2.5 মাইক্রন, তাহলে সেটা আপনার সেল পর্যন্ত চলে যেতে পারে। তা আপনার দেহের ভিতরে নানান রকমের রোগ জীবাণু সৃষ্টি করছে এবং ওয়ান অফ দ্য কজেস অফ ক্যান্সার। সমস্যা উত্তরণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কথা বলেন বিশেষজ্ঞরা। জনসংখ্যা আমাদের বাড়ছে, তার ফলে আমাদের বায়ুর দূষণটাও বাড়ছে। তো ভূমির ব্যবহারের কারণে বায়ু দূষণ হচ্ছে। আমাদের নানান রকমের আমাদের মূলত যেটা আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং ফসিল ফুয়েল ব্যবহার। জেলার হিসেবে সবচেয়ে দূষিত বাতাসের জেলা গাজীপুর। এই জেলায় বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে 18 গুণ বেশি। অন্যদিকে সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা সিলেট, যদিও সিলেট শহরে বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা WHO মানমাত্রার চেয়ে 9.7 গুণ বেশি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশে বজ্রপাতে মৃত্যুর আশঙ্কা বেড়েই চলেছে। তথ্য মতে গেল বছর বজ্রপাতে মারা গেছে 297 জন। এবছরও ঝড় বৃষ্টির সাথে অধিক বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, খোলা প্রান্তরে বড় গাছ কেটে উজাড় করে ফেলা এবং নতুন কোনো সুরক্ষা ব্যবস্থা না রাখার কারণে বাড়ছে বজ্রপাতের ঘটনা। মফিউর রহমানের রিপোর্ট। সাধারণত এপ্রিল মে থেকে শুরু হয় ঝড় বৃষ্টির মৌসুম। এই সময় দেশে প্রচুর বজ্রপাত হয়, এতে মারা যায় অনেক মানুষ।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম এবং ডিজাস্টার ফোরামের তথ্য মতে 2010 থেকে 23 সাল পর্যন্ত বজ্রপাতে মারা গেছে 3,870 জন, অর্থাৎ গড়ে প্রতি বছর মারা গেছে 276 জনের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে 2020 সালে 381 জন। ওই বছরের মে মাসে বজ্রপাতে 210 জনের মৃত্যু হয়, আর 2024 সালে মারা যায় 297 জন। আবহাওয়া অধিদপ্তর বলছে, মানুষ সচেতন না হওয়ার ফলে মৌসুমের শুরু থেকেই বজ্রপাতে ঘটে ব্যাপক প্রাণহানি। 2015 সাল পর্যন্ত আমরা একটা গড় হিসাব করেছি যে বজ্রপাতজনিত মৃত্যুর হার বেশি হচ্ছে, সবচেয়ে বেশি মারা যাচ্ছে কৃষক। 1 থেকে 2 ঘন্টা অথবা 1 থেকে 4 ঘন্টার মধ্যে যদি কোনো এলাকায় বজ্রপাত সংঘটিত হওয়ার প্রবণতা তৈরি হয়, তখন আমরা অ্যালার্ট মেসেজ দিয়ে থাকি। আর এই কারণে কিছু সতর্কতাও জারি করে তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বজ্রপাতের আওয়াজ শুনলেই ঘরে বা নিরাপদ আশ্রয়ে যাওয়া, খোলা মাঠে না থাকা, গাছের নিচে আশ্রয় না নেয়া। বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক প্রকল্প নেওয়া হলেও বজ্রপাতে মৃত্যুর হার কমেনি। মৃত্যু রোধে নতুন উপায় অনুসন্ধানে গবেষণার কথা বলেন তিনি। যত মানুষ বজ্রপাতে মারা যায় তার প্রায় 3 গুণ মানুষ বজ্রপাত থেকে মরতে মরতে বেঁচে যায়। এই যে সার্ভাইভার যারা আসছে, যারা বেঁচে গেল, তাদের চিকিৎসার কোনো প্রোটোকল আমরা তৈরি করতে পারি না। নড়াইলে একটা মেলা, একটা হাট বসে এই সময়, বর্ষার সময়, যেখানে তাল গাছের ডুঙা বিক্রি হয়। কোনো কোনো হাটের দিনে 2,000-3,000 পর্যন্ত ডুঙা বিক্রি হয়। 1,000 ডুঙা মানে 500 গাছ। তো এটা আমরা তো এক নড়াইলের ডিসি ইচ্ছা করলেই এটা বন্ধ করতে পারে। তার মতে, তাল, বাবলা, খেজুর সহ দ্রুত বর্ধনশীল গাছ লাগানোর পাশাপাশি থান্ডার অ্যারেস্টার বসিয়ে জনসচেতনতা বাড়ালে প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন কমিশনের বিজ্ঞানী ও কর্মচারীরা। রাজধানীর পরমাণু শক্তি কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, একজন চেয়ারম্যান ও 4 জন সদস্যের সমন্বয়ে কমিটি গঠিত হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য। সব সিদ্ধান্ত হচ্ছে মন্ত্রণালয়ের হস্তক্ষেপে, ফলে বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষামূলক বিদেশ সফরে বিজ্ঞানীদের বদলে আমলাদের পাঠানো হচ্ছে। প্রায় 30,000 বিলিয়ন ডলার অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ ভোক্তা। এছাড়াও বৈশ্বিক বাণিজ্যের প্রায় 80% নিয়ন্ত্রণ করে মার্কিন ডলার। এসব অস্ত্র দিয়ে বিশ্ব অর্থনীতির উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার নেশায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে হালখাতা নিয়ে বসেছে প্রত্যেক দেশের সাথে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যত টাকা আমদানি তত টাকা রপ্তানি, এই নীতিতে বেশ কঠোর ট্রাম্প। তাই শুল্ক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনতে চান তিনি। বিস্তারিত জানাচ্ছেন হিরুজুম্মান। বিশ্ববাজারে যুক্তরাষ্ট্র বছরে রপ্তানি করে 3,191 বিলিয়ন ডলার, আর দেশটি আমদানি করে 4,110 বিলিয়ন ডলার। বছরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় 919 বিলিয়ন ডলার। বিপুল বাণিজ্য ঘাটতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেতিয়ে তুলেছে। ঘাটতি পোষাতে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশে অস্বাভাবিক হারে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রায় 10 বিলিয়ন ডলারের বাণিজ্যে 75%ই বাংলাদেশে অনুকূলে। শুল্ক আরোপ করে ঘাটতি উসুল করতে চান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কৃষিপণ্য, জ্বালানি ও খনিজ এবং ম্যানুফ্যাকচারিং পণ্য, যা দেশটির মোট বাণিজ্যের প্রায় 65%। দেশটি থেকে বাংলাদেশ এসব পণ্যের আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের এখানে মার্কেট অ্যাক্সেস পায়, তাদের জন্য সুবিধা আছে। এখানে কি স্ট্র্যাটেজিতে আমরা যাব, কি ধরনের আমরা আলোচনা করব বা কোন দিকে আমরা আলোচনা করব, সেটা অবশ্যই সরকার চিন্তা ভাবনা করছে। এখন সরকারের সাথে যদি আমরাও ব্যবসায়িক সংগঠন যারা আছে বা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে বসে কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে তো অবশ্যই আলাপ করতে হবে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার। বাংলাদেশি তৈরি পোশাকের 19% গন্তব্য যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের প্রতিযোগী চীন, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশের বর্ধিত শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য ও দেশ হিসেবে যুক্তরাষ্ট্র শীর্ষ ভোক্তা হওয়ায় গোটা বিশ্বকে যে কোনো সময় বেকায়দায় ফেলার অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। এক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প, সেখানে তো কোনো কিছুই পূর্বানুমান করার সুযোগ নেই। হিরোজুম্মান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। বর্তমান সময়ে ট্রাম্প কার্ড হলো ডেটা। যারা ডেটাতে বেশি সমৃদ্ধ তারাই বাজারে সফল হবে বলে জানান ডেটাস্কোপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সির ডেপুটি পরিচালক। রাজধানীর ব্র্যাক সেন্টারে এক আলোচনায় তিনি বলেন, তথ্যের উপর ভিত্তি করে মানুষ তার নিজের জীবন পরিচালনা করছে, সেই সাথে ডেটা এন্ট্রির উপর গুরুত্ব দেন তিনি। উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংস্থার মার্কেটিং বিভাগের প্রধানগণ সহ অন্যান্যরা। শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাবেক আইজিপি বেনজিরকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ। বাংলাদেশি হিসেবে টিউলিপের বিচার হবে বলছে দুদক। নিলামে উঠছে এস আলমের চিনি কল সহ ১১ একর সম্পত্তি। টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি, প্রধান বিচারপতির নিয়োগ নিয়ে ভিন্ন মত। ঢাকা কলেজের সঙ্গে সংঘর্ষের পর সিটি কলেজ ২ দিনের জন্য বন্ধ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe টিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।